নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত এবং আপনাদের জন্য আরো একবার খুব প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে সিজন অনুযায়ী কিছু কিছু সমস্যা আমাদের আসে, মাঝে মধ্যে জেনেটিক কিছু কিছু সমস্যা আমাদের আসে, আবার কিছু কিছু সমস্যা ক্রনিক হয়, একবার যে আমাদের শরীরে প্রবেশ করেছে কিছুতে ছাড়ার নাম নিচ্ছে না। এরকম বহু প্রকারের বহু রকমের সমস্যা কিন্তু রয়েছে, বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা এবং দুর্ঘটনার পরবর্তী সময় থেকে কোনো একটা সমস্যা নতুন করে আপনার জীবনে উৎপত্তি হলো, সৃষ্টি হলো এবং সেটা কিছুতেই যেন আপনাকে ছাড়ছে না। যে কোনো ধরনের সমস্যা আপনার হোক না কেন, সবকিছুর জন্য আপনার জন্য কিন্তু রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা এবং অবশ্যই সুপরামর্শ, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং পাশাপাশি মেডিসিন এবং পঞ্চকর্মা ডিপার্টমেন্ট সবকিছুর মধ্যে থেকে আপনি সম্পূর্ণভাবে নিজেকে কিন্তু সুস্থ করতে পারেন। অনেকেই আমাদের একটা প্রশ্ন করেন যে অপারেশনে বিশ্বাস আছে কিন্তু তাও অপারেশন করতে চাইছে না বা অপারেশন করতেই চাইছে না, এর কি কোনো উপায় রয়েছে? অবশ্যই সেখানেও কিন্তু উত্তর দেবে আপনাকে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। পাশাপাশি কোনো রকমের সাইড এফেক্ট নেই, একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে সম্পূর্ণভাবে আপনাকে ভালো করার প্রতিশ্রুতি কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা দিচ্ছে। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, অর্থাৎ আপনার রিপোর্ট প্রমাণ করে দেবে যে আপনি সম্পূর্ণভাবে ভালো হচ্ছেন বা ভালো হওয়ার দিকে কিন্তু আপনি এগোচ্ছেন। এই সব বিষয়ের জন্য জানি বর্তমানে এনবিপির উপর আপনাদের ভরসা, বিশ্বাস, আস্থা কিন্তু অনেক বেশি। তো আজকে আরো একবার আপনাদের জন্য এনবিপির এই বিশেষ এপিসোড আমরা শুরু করছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আজকে একটু সাইনাস ওরিয়েন্টেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, কারণ অনেকেই ইদানিং দেখছি আমাদের কাছে ফোন আসছে যে সাইনাসের সমস্যা রয়েছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, মাথা প্রচন্ড যন্ত্রণা করে, তো এর কি সমাধান রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? তো প্রশ্ন তো আমার তরফ থেকে রইল, এবার স্যার আমাদের জন্য আলোচনা নিশ্চয়ই করবেন। দেখুন, সাইনোসাইটিস প্রথম তো আজকে আমরা জানবো কি সাইনোসাইটিস কাকে বলে, তাদের সিমটমস গুলো কি, বা কি করলে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো, নাকি আমরা সারা জীবনই আমাদেরকে ওই ব্যথা যন্ত্রণার জন্য আমাদের ওষুধ খেয়ে যেতে হবে বা আমাদের এরকমই হাঁচি খাসি হতে থাকবে। দেখুন, সাইনোসাইটিস যেটা রয়েছে এটা প্রথম বলবো কি একটা দু প্রকারে আগে ভাগ করা রয়েছে। দু প্রকারে ভাগ মানে যদি 7 থেকে 8 দিন মানে 10 দিন ভিতরে যদি থাকে তাহলে আমরা বলে থাকি এটা অ্যাকিউট, বা যদি 28 দিন উপরে মানে 1 মাস কাছাকাছি যদি আপনার সমস্যাটা রয়েছে তাহলে আমরা কিন্তু বলে থাকি ক্রনিক। ঠিক আছে, এইবার এই সাইনাসের যে সমস্যাটা এটা যদি আপনি ডায়াগনোসিস হিসাবে যদি দেখতে যান তাহলে আপনাকে সিম্পল একটা এক্সরে রিপোর্ট করতে হয়, সেটা হচ্ছে পিএনএস। ঠিক আছে, পিএনএস এ একটা এক্সরে রিপোর্ট করবেন, সেখানে দেখা যাবে আপনার কিন্তু সাইনোসাইটিস রয়েছে। এইবার এই যে সাইনোসাইটিসটা দু প্রকারে আবার ভাগ করলাম, যেটা হচ্ছে প্রথম একটা হচ্ছে আপনার ভাইরাল থেকে হয়, আর একটা হয় আপনার অ্যান্টি ব্যাকটেরিয়া থেকে হয়। তো ব্যাকটেরিয়া ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন থেকে এই সাইনাসের সমস্যাগুলো হয়। এইবার এই সমস্যাটা হতে গেলে সিমটমসগুলো আমরা কি কি পাই? সিমটমসগুলো যেটা পাই আমরা অনেক সময় দেখতে পারেন আপনি মাথা যন্ত্রণা হচ্ছে, আবার অনেক সময় দেখবেন আপনার চোখে যে শেষ এন্ড আছে সেখানে আপনার কিন্তু একটা মিষ্টি মিষ্টি একটা ব্যথা থাকবে, আবার অনেক সময় দেখা যায় গালে আপনার ব্যথা হচ্ছে, দাঁতের একটা ব্যথা হচ্ছে। ঠিক আছে, তো এই যে রিলেটেড যে ব্যথাগুলো যেটা হয় এটা কিন্তু সাইনাসের সমস্যা থেকে হয়। আবার দেখবেন অনেক সময় আপনার হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি কাশি লেগে থাকছে। তো এইরকম যখন সিমটমস হচ্ছে আপনি বুঝে যান কি আপনি সাইনাসের সমস্যা নিয়ে আপনি ভুগছেন। তখন আপনার এবার এক্সরে রিপোর্ট করতে বললাম। এর সাথে সাথে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরও কিন্তু দেখতে পাই আমরা সাইনাসের সমস্যা থেকে তৈরি হয়। তার সাথে সাথে যাদের নাকের পলিপস হয়ে যায় বা আপনি নাকটা হাড় যদি বেঁকে যায় বা সেখানে যদি হাড় যদি বাড়তি হয় তাহলে কিন্তু আমরা সাইনাসের সমস্যা নিয়ে ভুগতে থাকি। এবার এই সাইনাসের যে সমস্যাগুলো আমরা জানতে পেলাম কি সাইনাস আমাদের অ্যাকিউট কাকে বলা হয়, ক্রনিক কাকে বলা হয়, তার সাথে সাথে সাইনাসের সিমটমসগুলো কাকে কাকে বলা হয়। কিন্তু এর রিলেটেড যদি চিকিৎসা যদি বলেন তো দেখুন আয়ুর্বেদের মধ্যে অনেক রকম হার্বস আছে যেটা আপনার সাইনাসের সমস্যা থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন। হ্যাঁ, এক্সপেরিমেন্ট আপনি করবেন না যখনই আপনি কোনো মেডিসিন নিচ্ছেন বা আপনি কোনো রকমের যদি ট্রিটমেন্ট করছেন, তার জন্য কিন্তু দরকার আছে সবসময় একটা এক্সপিরিয়েন্স ডক্টর, যেখানে আপনার এই সমস্যা থেকে বেরোতে পারে। কারণটা হচ্ছে কি একটা ওষুধ একটা রোগের জন্য 10টা মেডিসিন আছে, কিন্তু কোন মেডিসিন আপনার জন্য লাগবে, কোন মেডিসিন আপনার জন্য সুইটেবল হবে সেটা কিন্তু একটা ডাক্তারই আপনাকে বলতে পারে। এবার আপনাকে বলি যেটা আপনার টক ফল আপনি খেতে পারেন। যাদের সাইনাসের সমস্যা আছে তারা আপনি আনারস খান, মৌসম্মি খান, হ্যাঁ আপনি টক ফল খেতে পারেন। তার সাথে সাথে আপনি চা খেতে পারেন। চায় বলতে গেলে কিরকম চা, আপনি তুলসী পাতা দিয়ে চাটা খেলেন বা আদা দিয়ে আপনি চাটা খেলেন। ঠিক আছে,
এরকম আপনি চা যদি খান তাহলে হয়। জল আপনাকে বেশি করে খেতে হবে, কারণটা হচ্ছে কি হয়, আমাদের সাইনাসের মধ্যে কি হয়, আমাদের এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আমাদের মিউকাস জমতে থাকে। তো যখন আপনি জল বেশি করে খাচ্ছেন তাহলে কি হবে, এই মিউকাসটা তরল হয়ে যায়, নরম হয়ে যায়। আর তরল হওয়ার পর আপনার কিন্তু সমস্যা থেকে অনেক একটা রিলিফ পাওয়া যায়। তো আপনি জল বেশি করে খান, তার সাথে সাথে ব্যায়াম করতে পারেন, যেটা হচ্ছে এক নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা নিন, নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করুন। ঠিক আছে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিন, নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করুন। তো এই ব্যায়ামটা আপনি করতে পারেন। তার সাথে আপনাকে যেটা বললাম, খাওয়া দাওয়ার পর বাড়িতে কিছু রেমেডি বললাম, সেটা আপনি করতে পারেন। এর সাথে এর প্রপার চিকিৎসা আছে আয়ুর্বেদের মধ্যে, যেমনি আমরা নস্য ব্যবহার করি, পঞ্চকর্ম থেরাপির মধ্যে নস্য যে ব্যবহার করি, সেখানে আমরা অনু তেল হলো, সরবিন্দু তেল হলো, বাদাম তেল হলো, এই 3 রকম যে তেলটা রয়েছে, এটা 3টে কম্বিনেশন করে আপনি কিন্তু নস্ট্রিলের মধ্যে, মানে আপনি নাকের মধ্যে এই টপটাও আপনি দিতে পারেন। তাতেও কিন্তু সমস্যা থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন। একদম তাই, সমস্যা থেকে রিলিফ পাওয়ার উপায় কিন্তু রয়েছে, শুধুমাত্র যোগাযোগের একটা প্রয়োজনীয়তা আপনার জন্য বর্তায়। যোগাযোগ করতে আপনি চান তো, আর যদি সত্যি আপনি যোগাযোগ করতে চান 9830235527 বা 37 এই নম্বরে কিন্তু আপনাকে ফোন করতে হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে শ্রীলা বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? বয়স কত আপনার? বয়স 30। 30 বছর। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে রোদে বেরোলে আমার মাথা যন্ত্রণা হয়। আচ্ছা। আগে হতো না, এই মাসখানেক ধরে এটা খুব বেশি দেখছি। ওকে। মানে ছাতা নিয়ে বেরোলেও হয়। আচ্ছা, তো এছাড়াও মানে আমার তো সারাদিনই ল্যাপটপে আর ফোনে কাজ, তো রাত্রেবেলা যখন শুতে যাই তখন মাথার ডান দিকটা কোনোদিন বাঁ দিকটা, যে কোনো একটা দিকই হয়, মানে একটা শুটিং পেন হয়। আচ্ছা, আপনার কি সর্দি কাশি লেগে থাকে? প্রত্যেক সিজন চেঞ্জে তো হবেই। আপনি একটা সিম্পল একটা এক্সরে রিপোর্ট করান, পিএনএসএ একটা এক্সরে রিপোর্ট করান। সেখানে আপনি কিন্তু এই যে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি, আপনিও কিন্তু সাইনাসের সমস্যা নিয়ে ভুগছেন। এটা সাইনাসের সমস্যা থেকে ঘুম খুব দরকার আছে। ঠিক আছে, যে এই যে কথাগুলো যদি আজকে আমার প্রোগ্রামগুলো আপনি ফলো করছেন প্রথম থেকে, তো আপনি দেখতে পাবেন কি সাইনাসের সমস্যা থেকে আমাদের কি কি করতে হয়, তো আপনি সেটা ফলো করবেন, তাহলে আপনার জন্য অনেকটা রিলিফ পাওয়া যাবে। আর ঘুম দরকার আছে। ঠিক আছে, একটা মানুষ যদি ঠিক মতো যদি ঘুমোয় না, তাহলেও কিন্তু সাইনাসের সমস্যা থেকে ওরা সাফারিং করতে পারে। তো আপনাকে এই জন্য বললাম যে আপনি বললেন কি রোদে থাকলেও বা না থাকলেও কিন্তু আমার ব্যথাটা হয়, বা যারা এসিতে কাজ করে। ঠিক আছে, এবার আপনি যে বললেন আমার কম্পিউটারে কাজ বা ল্যাপটপে কাজ আমার বেশি রয়েছে, তো সেখানে একটা চোখের উপরেও কিন্তু আমাদের সমস্যাগুলো তৈরি হয়। যে চোখের মধ্যে যে নার্ভটা রয়েছে, অপটিক যে পার্টটা রয়েছে, সেখানেও কিন্তু নার্ভের মধ্যে কিন্তু একটা প্রেশার পড়ে, যেখানে আমাদের চোখের ভিশনটা আস্তে আস্তে করে আপনার ব্লাইন্ড হয়ে যায়। তো আমি আপনাকে বলবো কি আস্তে আস্তে করে এই সমস্যা থেকে যদি বেরোতে চান, তো যে প্রাণায়ামটা আপনাকে দেখালাম, এটা নিয়ম করে আপনি প্রাণায়ামটা 5 বার করে সারাদিনের মধ্যে একবার আপনি অবশ্যই করুন। তার সাথে সাথে আপনাকে এই ট্রিটমেন্ট করাতে হবে। তো এক্সরে রিপোর্টটা আপনি করুন, এক্সরে রিপোর্টের মধ্যে আপনি দেখুন কি আপনার আসছে, সেটা নিয়ে আপনার যে নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেটা হচ্ছে আপনার ল্যান্সডাউনে। শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকেই আমাদের নিজস্ব হসপিটাল আছে, 97 মতিলাল নেহরু রোড। সেখানে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সপ্তাহে 3 দিন করে আমাদের ওপিডি হয়। আপনার যেই দিন সুবিধা হবে সেই দিনই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে সেখানে এসে দেখা করবেন। একদম তাই, সমস্যা আপনার ক্রিটিক্যাল হোক, ক্রনিক হোক, বা আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক, যার সলিউশন আপনি পাচ্ছেন না, তার জন্য কিন্তু উপায় রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে। শুধুমাত্র যোগাযোগের কিন্তু সম্পূর্ণ রকমের প্রয়োজনীয়তা রয়েছে, এবং চেম্বার কিন্তু প্রত্যেকটি জেলাতে আমাদের রয়েছে। মূলত আমাদের কলকাতা এবং হাওড়ায় আমাদের মূল সেন্টারগুলো হলেও প্রত্যেকটি জেলাতে আপনারা কিন্তু ডক্টরদের পেয়ে যাচ্ছেন। কিভাবে পাবো, কত তারিখে পাবো, কোন ডক্টরকে পাবো, কটা থেকে কটা পর্যন্ত পাবো, এই যে প্রশ্নগুলো আপনার মনে ঘোরাফেরা করছে, তার উত্তর খুঁজে নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে ফোন করতে হবে। যে বিষয়ে আমরা আলোচনা ছিলাম, স্যারের থেকে আবার একটু শুনবো। দেখুন, আজকে যে এই যে মাথা যন্ত্রণা নিয়ে যে আমি আজকে টপিকটা স্টার্ট করলাম, একটা সাইনাসের সমস্যা, একটা গম্ভীর সমস্যা। আজকে মানুষ বলতে গেলে কি নতুন যে জেনারেশনটা রয়েছে, তাদের তো এই সমস্যাগুলো তৈরি হয়। তার সাথে সাথে এইটা কোনো বয়স নয়। ঠিক আছে, তো যে মাথা যন্ত্রণা, একটা দেখুন কনসেন্ট্রেশন আপনি যখন করছেন, একটা কাজের মধ্যে যখন কনসেন্ট্রেশন করছেন, বা আপনি কোনো পড়াশোনার দিকে আপনি যখন কনসেন্ট্রেশন করছেন, তখন যদি আপনার মাথা যন্ত্রণা যদি চালু হয়ে যায়, তাহলে কি হবে, সবসময় একটা আপনি মানে পিছিয়ে যাবেন। আপনার যে কোনো জিনিসকে এগোতে গেলে আপনাকে কনফিডেন্স লেভেলটাকে হাই রাখতে হয়। তো আপনার কনফিডেন্সটা ওখানে লো হয়ে গেল, কেন কি আপনার মাথা যন্ত্রণাটা রয়েছে, আপনি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছেন না। কেউ যদি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছে, আপনি রেগে যাচ্ছেন। তো এইটা যদি আপনার সঙ্গে হতে থাকে, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে করে দেখবেন আপনি লাইফের মধ্যেও কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন সবার থেকে, রেসের মধ্যে। তো আপনাকে শরীরকে ঠিক রাখতে হবে।
আমি আপনাকে বলবো এরপরে যখন আপনার প্রোগ্রামটা করবো তো আমরা এটাও বলবো কি আমাদের শরীরের মধ্যে রোগ কেন হয়, আর এই শরীরের মধ্যে যাতে রোগ না হয় তাদের জন্য কি কি করার রয়েছে। এই প্রোগ্রামটা নিয়ে আমি যেদিন করবো আপনি নোটিস করবেন। তো সেই প্রোগ্রামগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখবেন কি আপনি আস্তে আস্তে করে সাইনাসের মতো সমস্যা নয়, আমাদের শরীরের মধ্যে কোনো রোগই হতে পারে না যদি আমরা লাইফস্টাইলটাকে ঠিক করে রাখি। একদম। সাইনোসাইটিস নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু যে কোনো ধরনের সর্দি কাশি ওরিয়েন্টেড প্রবলেম যদি আপনার থাকে তাহলে কিন্তু তার উপায় রয়েছে এলভিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এতটা জোরের সাথে কিভাবে বলছি, আসলে কোভিড সিচুয়েশন কিন্তু আমাদের শিখিয়েছে যে অত ক্রিটিক্যাল একটা পরিস্থিতি বোধহয় জীবনে বা এই পৃথিবীতে খুব কম মানুষই এতটা ক্রিটিক্যাল একটা শারীরিক সমস্যার মধ্যে থেকে একসাথে সবাই ভুগেছি আমরা। তো সেখানে আমাদের কিন্তু পথ দেখিয়েছিল আয়ুর্বেদ। তখন থেকে কিন্তু আমরা জেনে গিয়েছি যে কোনো সর্দি কাশি সমস্যা তে আমাদের বাঁচাতে পারে কিন্তু একমাত্র আয়ুর্বেদের রেমেডি। তাই অবশ্যই আয়ুর্বেদকে সাথে রাখুন, এনবিপি কে সাথে রাখুন, যে কোনো পজিশনে যে কোনো অবস্থায় আপনি কিন্তু নিজেকে আর নিজের প্রিয়জনকে ভালো রাখুন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি রিঙ্কি জানা বলছি। কোথা থেকে বলছেন ম্যাডাম? মেদিনীপুর থেকে। হ্যাঁ, মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন? মেদিনীপুরে তো আমাদের অনেকগুলো সেন্টার, জানেন তো। বলুন কি সমস্যা আছে? সমস্যা, আমি মাথায় জল দিতে পারি না। মানে আজকে যদি মাথায় জল দিব তাহলে রাত্রেবেলা মানে সর্দি হাঁচি মুখ বেরাবে। হ্যাঁ, এই জন্য আপনি কোনো ডাক্তারকে দেখাচ্ছেন কি? ডাক্তারবাবুকে মানে এমনি হাতের ডাক্তারকে দেখেছিলাম, দিয়ে ওষুধ এনে খেয়েছি। আপনাকে দেখুন, যদি আপনি ঠিকভাবে যদি ভালোভাবে কোন ডাক্তারকে যদি না দেখান, তার যদি আপনি ডায়াগনোসিস যদি ঠিক মতন যদি না হয়, তো জানেন কি আপনার ওষুধও কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। ঠিক আছে, আপনি মেদিনীপুরে কোথায় থাকেন? মানে পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, যাই হোক, মেদিনীপুরে আমাদের চেম্বার, পশ্চিম মেদিনীপুরে আমাদের খড়গপুরে চেম্বার আছে। তো আপনি যদি পারেন তো আগামী যে ডেটটা আছে খড়গপুরে, আপনি সেই ডেটে এসে দেখাতে পারেন, তাহলে এই সমস্যার দিকে ভালো হতে পারবেন। কারণটা হচ্ছে দেখুন, আজকে আপনি ডাক্তার দেখাচ্ছেন, তাদেরকে ফিস দিচ্ছেন, তাদের থেকে ওষুধ নিচ্ছেন, কিন্তু প্রপার সেই ওষুধটা আপনার কাজে লাগছে না। যদি লাগতো তাহলে আজকে আপনি ফোন করতেন না। ঠিক আছে, তো আমি আপনাকে এটা বলবো কি আপনি ভালো ডাক্তারকে দেখান, যেখানে আপনার 1 টাকা থেকে যদি হয় 1.5 টাকা আপনার লাগলো, কিন্তু কাজে লাগলো টাকাটা। নাহলে ওইরকম 1 টাকা করে আপনি 10 টাকা ডাক্তারকে দেখাবেন, তো 10 টাকা আপনার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে বলবো কি প্রথম আপনার কি দরকার আছে একটা অ্যালার্জি রিপোর্ট করানো, একটা ব্লাডের মধ্যে একটা আইজি রিপোর্টটা করেন, আর তার সাথে সাথে আপনিও কিন্তু পিএনএস রিপোর্টটা করান। দেখুন, মাথা যন্ত্রণাটা অনেক রকম কারণ আছে। একটা তো সাইনাসের সমস্যা নিয়ে আমি বললামই, তার সাথে সাথে কিন্তু মাইগ্রেনের যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু মাথা যন্ত্রণাটা হয়। তার সাথে সাথে আমি দেখতে পাই যখন যাদের পেটের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার হয় না, গ্যাস অম্বলের সমস্যা থাকে, যখন গ্যাসটা মাথার দিকে উঠে যায় তখনও কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে। এবার কোন কারণের জন্য আপনার মাথা যন্ত্রণা হচ্ছে সেটা একটা চিকিৎসকের দরকার আছে, যে আপনার ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্টটা দেবে। ঠিক আছে, আপনি প্রথম একটা কাজ আরো করতে পারেন, যেটা হচ্ছে যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদের জন্য বলে রাখি, একটা বাড়িতে আপনার ঘরোয়া উপায় যেটা বললাম সেটা হচ্ছে গরম জলে একটা গামলাটা নেবেন, তার মধ্যে যদি আপনার বাড়িতে যদি কোনো বাম থাকে, সেই ভিক্স বা বাম যদি কিছু থাকে ওটা ফেলে দিন, আর গামছা নিয়ে বা টওয়েল নিয়ে আপনি ওটা ঢেকে নিন, মুখটাকে ঢেকে ওর ভাবটা নিন। ঠিক আছে, তো সাইনাসের সমস্যার জন্য না এই ভাবটাও কিন্তু অনেকটা আপনার উপকারী হয়। ঠিক আছে, তো এইগুলো যদি আপনি বাড়িতে যদি করতে থাকেন তাহলে আপনার কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, আর আপনি এই সমস্যা থেকে ইজিলি বেরোতে পারেন। হ্যাঁ, যেটা বললেন অ্যাকিউট আর ক্রনিক, যদি অ্যাকিউট মানে আপনি 10 দিনের ভিতরে যদি এই সমস্যাটা হচ্ছে, তো এইগুলো আপনি টিপস ফলো করলেই কিন্তু সমস্যার দিকে ভালো হতে পারবেন। কিন্তু যখন আপনার ক্রনিক হয়ে যাবে, মানে আপনার 1 মাস উপরে হয়ে গেল, তখন কিন্তু দরকার আছে আপনার ট্রিটমেন্টের। একদম। এই অনুষ্ঠানকে সাথে রাখার এটাই কিন্তু একটা বড় কারণ, যে ছোট ছোট কিছু টিপস, কিছু বাড়িতে বসে কাজ, সেটা যেরকম আপনি জানতে পারছেন, পাশাপাশি চেম্বারে আসার প্রয়োজনীয়তা কি, একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার জন্য কতটা করতে পারেন, কিভাবে আপনি এনবিপির হাত ধরে ভালো হতে পারেন, সব পরামর্শ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অবশ্যই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। তাই অনুষ্ঠানের সাথে থাকুন, হেল্পলাইন নাম্বার নোট করুন এবং যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি দিনেশ দাসগুপ্ত বলছি। কোথা থেকে বলছেন? দিনেশ দাসগুপ্ত খড়গপুর থেকে। বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার ওই হাঁচি হয়, আর একটু দাঁত অ্যালার্জি, মানে ওই কোনো রাস্তাঘাটে ধুলো উঠছে বা কোনো জায়গাতেই হেঁটে
মানে কিছু ধোঁয়া বা কিছু আছে, ওইগুলোর ফলে একটা কেমন একটা অন্যরকম মানে ফিলিং করি আমি, শরীরটা খারাপ খারাপ লাগে আর হাঁচি খুব হয় ডাস্ট অ্যালার্জি। প্রথম হচ্ছে আপনার একটা ডাস্ট অ্যালার্জি আছে, হ্যাঁ, হ্যাঁ আর এই ডাস্ট অ্যালার্জিটাও কিন্তু আমাদের না যে সাইনাসের সমস্যাটা কিন্তু বাড়িয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা। যাদের ধুলোবালিতে কাজ রয়েছে বা আপনি রাস্তায় যখন বেরোচ্ছেন, যখন আপনি মাস্ক পরবেন না, তাহলেও কিন্তু আপনার সাইনাস সমস্যা কিন্তু আসতে পারে, পড়াই হয় না, কারণ মাস্ক পরলে আবার শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট চালু হয়, ঠিক আছে। কারণটা হচ্ছে কি অক্সিজেন লেভেলটা আপনার কমে যায়, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে প্রাণায়ামটা আপনাকে দেখালাম, এই প্রাণায়ামটা আপনি অবশ্যই করুন। আর তার সাথে সাথে আপনি একটা সিম্পল একটা অ্যালার্জি রিপোর্টটাও করে নিন। কারণটা হচ্ছে কি আপনি হাউস ডাস্ট থেকে আপনার বা ধুলোবালি থেকে আপনার অ্যালার্জিটা আছে সেটা আপনি জানেন। তো সেই সময় আপনাকে কি করতে হবে, চেষ্টা করুন মাস্ক পরলে আপনার যদি নিঃশ্বাস নিতে যদি কষ্ট হচ্ছে, তার মানে অক্সিজেন লেভেল আপনার শরীরের মধ্যে কম আছে। তো এটাও কিন্তু দরকার আছে কি আপনার এই জিনিসটাও মেনটেন করা। যেরকম একটা প্রেশারের বা সুগারের একটা লেভেল আছে, কেউ লেভেলের মধ্যে সবারকে থাকতে হবে। আজকে দেখুন সুগার যদি শরীরের মধ্যে না থাকে মানুষ মারা যায়, প্রেশার যদি না থাকে তাহলেও মানুষ মারা যায়, ঠিক ওই রকমের সব জিনিস একটা লেভেল আছে। তো আপনারাও যদি দেখবেন কি আপনার যদি অ্যালার্জি লেভেলটা যদি হাই আছে, ঠিক আছে, তো সেটাকে নামাতে হবে। আর সেটা নামাতে গেলে আপনি দেখবেন আমার যে আগের অ্যালার্জি নিয়ে যে প্রোগ্রামটা আমি করেছিলাম তখন বলেছিলাম আপনাকে কিছু টিপসগুলো বলেছিলাম, যেখানে আপনাকে হলুদ বলেছিলাম, ঠিক আছে। তো আপনি হলুদটা ব্যবহার করতে পারেন অ্যালার্জির মধ্যে। আর এর সাথে সাথে অ্যালার্জি যদি আপনার আছেই, আর যদি এরকম সিমটমসগুলো হচ্ছে, যদি আপনার মাথা যন্ত্রণাটাও হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে পিএনএস এক্স-রে রিপোর্টটা অবশ্যই করতে হবে। একদম। পাশাপাশি আমাদের বন্ধুদের জন্য একটু বলে দেবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে, জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই অনুষ্ঠান থেকেই কিন্তু আপনারা জানতে পারেন এবং যোগাযোগ করেন আর ভালো থাকেন। বনগাঁয় আমাদের চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ক্যানিং এ আমাদের চেম্বার আছে ডক্টর আর দেকে পাচ্ছেন, মালদায় আপনারা কিন্তু অনেকদিন পরে বা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একটু নাম লেখাবেন। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে আপনারা জানেন যে স্যারে থাকেন ডক্টর বি শর্মা, অবশ্যই যোগাযোগ করতে পারেন। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুর চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। চেম্বার রয়েছে আমাদের হেরিয়া, অনেকদিন পর হেরিয়া এবং হলদিয়া দুটি চেম্বারেই কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। তাই পূর্ব মেদিনীপুরের দিকের বন্ধুরা যদি যোগাযোগ করতে ইচ্ছুক হন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন। পাশাপাশি মেচেদা এবং খড়গপুর এই দুটি চেম্বারে কিন্তু ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করুন। শিলিগুড়ির বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে, আসানসোলে আমাদের চেম্বার হয় এবং প্রত্যেক মাসে নিয়ম করে চেম্বার হয় এবং স্যার নিজে থাকেন ডক্টর বি শর্মা, অবশ্যই তার জন্য যোগাযোগ করুন। ত্রিপুরা আগরতলার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, যোগাযোগ করতে হবে তার জন্য। শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়েও কিন্তু আপনাদের জন্য সময় দেবেন ডক্টর এস ঘোষাল। অর্থাৎ আসাম বা ত্রিপুরা আমাদের এই দুই এলাকার বন্ধুদেরই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর একটু আলাদাভাবে কথা বলে নিন। পুরুলিয়া আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। পাশাপাশি আপনারা জানেন যে দিল্লিতেও আমাদের কিন্তু চেম্বার হয় এবং দিল্লি চেম্বারে এবারে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। পাশাপাশি আমাদের কিন্তু চেম্বার রয়েছে মধ্যমগ্রামে, চেম্বার রয়েছে হাজরা শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে, চেম্বার রয়েছে হাতিবাগান এবং খিদিরপুরে, চেম্বার পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা হাওড়া শিবপুরে, বাল্টিপুরি বাজার দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বাগুইয়াটি থেকে বলছি। বাগুইয়াটি? হ্যাঁ, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে প্রচন্ড গ্যাস হয়, মানে পেটটা ফুলে যায় আর অম্বল হয়, বেশ, আর গ্যাসটা উপর থেকে উঠে আসে। আচ্ছা, পেট পরিষ্কার হয় কি আপনার? হ্যাঁ, পেট পরিষ্কার সবদিন সমান হয়নি। হ্যাঁ, তো পেট যদি আপনার পরিষ্কার যদি না হয় তাহলে এই সিমটমসগুলো থাকবে, আপনার পেট ফুলে থাকা, গ্যাস হয়ে যাওয়া, ঠিক আছে। তো এই সমস্যা থেকে যদি আপনি বেরোতে চান তো আপনার খাবার মধ্যে প্রথম আপনাকে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনাকে খেতে হবে। কীরকম ফাইবার? আপনি যখন খাবার খেতে বসছেন তো তার সাথে আপনি কি করবেন, সালাদ নিয়ে বসুন। আপনি পেট ভরে আগে সালাদটা খান, ঠিক আছে, যতটা খেতে পারেন। এবার সালাদের মধ্যে পার্টিকুলার কোনো আমি ভেজিটেবলস বলছি না,
উল্লেখ করছি নাকি আপনাকে এই ভেজিটেবলস খেতে হবে, যেটা আপনার পছন্দ হয়, পেঁয়াজ, টমেটো, গাজর, মুলি, হ্যাঁ, যে আপনাকে ভেজিটেবলস আপনার পছন্দ হয় আপনি সেটা খান। আমি দেখেছি একটা জিনিস, যেটা হচ্ছে যখনই আপনি কোনো ভেজিটেবলসকে আমরা যখন গরম করে দিই, মানে রান্না করি, বা আমরা ফলের যদি কথা বলি, ফলকে যদি আমরা অনেক সময় দেখবেন অ্যাপেলকে তার যে উপর যে ভাগটা রয়েছে, পাটটা রয়েছে, সেটাকে মানুষরা কিন্তু ফেলে দেয়। তো প্রকৃতি একটা ব্যাপার আছে, যেরকম আমাদেরকে দিয়েছে না, সেটাই আপনি যদি গ্রহণ করবেন কিন্তু আপনার শরীরের মধ্যে রোগ হবে না। কিন্তু আমরা অনেক রকম না তার মধ্যে এক্সপেরিমেন্ট করি, আমাকে এটা ভালো লাগছে না, এই আমি উপর পাটটা আমি খাবো না, আমি তাকে শুধু ভিতর পাটটা খাবো, তো এই বা এটা আমি নেব না, এটা আপনি করবেন না। সবসময় মাথা রাখুন, আপনার সিজনে যে ফলটা রয়েছে বা সিজনে যে সবজিটা রয়েছে না, এটা আমাদের শরীরের মধ্যে অনেকটা দরকার আছে, এই কারণের জন্যই সিজনে সেটা হচ্ছে। এবার সেখান থেকে যদি আপনি বাদ দেবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার শরীরের মধ্যে অনেক রকম সমস্যাগুলো তৈরি হয়। আজকে যে আমাদের টপিক ছিল সাইনাস সমস্যা, সেখানে বলা যায় কি ভিটামিন এ জাতীয় যে জিনিসটা রয়েছে সেটা খাওয়ার জন্য খেতে হয়, ঠিক আছে। আর আমাদের যে নিঃশ্বাসে যে নলিটা রয়েছে সেখানে ইনফ্লামেশন হয়ে যায়, তো এই ইনফ্লামেশন হওয়ার কারণে যদি আমাদের যে নিঃশ্বাসটা আমরা নিতে পারি না, সেই কারণের জন্য এই সমস্যাটা তৈরি হয়। তো এই যে ব্যায়ামটা যে আমি দেখালাম, তাতে আপনার উপকারটা কি হলো? তাতে আপনার উপকার এটাই হবে কি আপনার ইনফ্লামেশনটা কমবে, সেখানে থেকে ইনফ্লামেশন যখন আপনার কমবে তো নিঃশ্বাস নিতে আপনার সুবিধা হবে, তাহলে মাথা যন্ত্রণা হবে না, ঠিক আছে। তো ফেস রিলেটেড যখন আপনার কোনো রকম যদি পেন হয়ে থাকে, তাহলে মানে আপনি সাইনাসের সমস্যা নিয়ে ভুগছেন। ঠিক ওই রকমই পেটের যে আপনার সমস্যাটা না, এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে ইম্পর্টেন্ট একটা অর্গান আছে, যেখানে আপনি দেখবেন কি আপনার গোটা শরীর কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে, অবিসিটি আসতে চালু হয়ে যাবে আপনার। আপনি নিয়ম করে পবনমুক্ত আসন আপনি করতে চালু করুন, ঠিক আছে। আর এইটা করার পরই আপনি দেখবেন এই সমস্যা থেকে কিন্তু আস্তে আস্তে ভালো হতে পারবেন। আর যদি ক্রনিক হয়ে থাকে তাহলে অবশ্যই দরকার আছে ট্রিটমেন্টে। বাগুয়াটির পাশে যে চেম্বারটা আপনার রয়েছে সেখানে আপনি যোগাযোগ করুন। একদম ঠিক কথা। এবং এইটাই বোধহয় একমাত্র অনুষ্ঠান যেখানে শুধুমাত্র ওষুধের কচকচানি নয়, পাশাপাশি কিন্তু আপনার কি এক্সারসাইজ করা উচিত, কি ধরনের খাদ্য খাবার খাওয়া উচিত, বা কি আমার জীবনে ভুল করছি, কোন অভ্যাসটা আমার জন্য খুবই গুরুতর একটা দিকে আমাকে নিয়ে যেতে পারে, খারাপ দিকে নিয়ে যেতে পারে, সব বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়। তাই একেবারে আপনার বাড়ির প্রিয় মানুষটির মতন, আপনাকে খুব কাছের মানুষ ভেবে কিন্তু আমরা কিছু অ্যাডভাইস দিই, অ্যাডভাইস গুলোকে ফলো করার চেষ্টা করুন, অবশ্যই ভালো থাকবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি তেলেঙ্গানা থেকে অনুপম মালদার বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা আমার একটু মানে বেশিরভাগ একটা ওই কিছুদিন অন্তর অন্তর দেখতে পাচ্ছি ঠোঁটে ঘা টাইপের হচ্ছে, কেটে যায়, আবার কিছুদিন পরে আবার সমস্যা হয়। তো এটার জন্য আপনার ভিটামিন সি জন্য আপনি কি খান? কমলা লেবু খাওয়া হয় বা অম্লকি খাওয়া হয়? আমলকি না, আমলকি তো তেমন খাই অম্লকি খান না, কমলা লেবু খান না? না, ওটা সিজনে যখন একটু আগে খাওয়া হয়। দেখুন, আমাদের শরীরের মধ্যে যখনই আপনার কোনো ডিফেক্ট হয় তো নিশ্চয়ই শরীর সেটা পায় না। ভিটামিন সি আপনার দরকার আছে, এবার ভিটামিন সি মধ্যে বা ভিটামিন বি আপনার দরকার রয়েছে, যেটা আমরা বি কমপ্লেক্সের কথা বলি। তো সেখানে আপনাকে যদি পারেন কমলা লেবু যদি পাওয়া যায়, কমলা লেবু আপনি খান। আর এর সাথে সাথে আপনি অম্লকি নিতে পারেন, ঠিক আছে। পেট যখন আপনার অত্যধিক গরম হয়ে যায় তখনই কিন্তু আপনার দেখা যায় মাউথ আলসার, তো সেটার উপরে আপনাকে কাজ করতে হবে। আর লাগানো যদি কথা বলা হয় তো যষ্টি মধু, এবার যষ্টি মধু গাছ লাগাবেন না, গাছটা যদি লাগিয়ে দেবে তাহলে আপনার ঘা হয়ে যাবে। যষ্টি মধু গুঁড়ো, ঠিক আছে, যে কোনো আয়ুর্বেদ আউটলেটে আপনার পাওয়া যায় বা যে কোনো 10 দোকানে পাওয়া যায়। তা আপনি যষ্টি মধু যে গুঁড়োটা আছে সেই গুঁড়োটা নিয়ে না সেই জায়গার উপরে আপনি লাগান, লাগানোর পরে দেখবেন আপনার যে লালাগুলো পড়ছে থুতুগুলো আপনি ফেলতে থাকুন। 2 থেকে 3 বার আপনি অ্যাপ্লাই করুন, দিনে 2 বার, ঠিক আছে। তাতে আপনি দেখুন 2 থেকে 3 দিনের মধ্যেই এই সমস্যা থেকে আপনি আস্তে আস্তে ভালো হয়ে গেলেন। কিন্তু কি কারণের জন্য যেটা হলো সেটা যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু দেখবেন এই সমস্যা বারে বারে হওয়ার পর আপনার মুখের মধ্যে একটা ব্যাড স্মেল আসতে চালু হয়ে যাবে, তার সাথে সাথে এই ইনফেকশন অন্যদিকে কিন্তু টার্ন করতে পারে, ঠিক আছে। তো সবসময় দরকার আছে একটা ভালো ডাক্তারের। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি উলুবেড়িয়া থেকে সঞ্জিত বলছি। উলুবেড়িয়া থেকে বলছেন, সমস্যাটা একটু বলুন। সমস্যা বলতে মুখে আমার গ্যাস হয়। আচ্ছা এইটাই কি কারণে হয়? আচ্ছা, বেশ। দেখুন, মুখে যে গ্যাসটা হয় না, তো
তো সেটাও আমাদের শরীরের মধ্যে অনেক রকম সিমটমস গুলো দেখা যায়। শুনুন, দেখুন, যখনই আপনার ব্যাড স্মেল হচ্ছে, তার মানে আপনার লিভার আর কিডনি এই দুটো যখনই নষ্ট হয়, তখন কিন্তু দেখবেন মুখ থেকে একটা ব্যাড স্মেল আসতে চালু হয়। তার সাথে সাথে আপনি আরেকটা দেখতে পারবেন, যেটা হচ্ছে যদি ইচিং আপনার শরীরের মধ্যে হয়। অনেক সময় কি করে দেখুন, আপনারা ডার্মাটোলজিস্টকে দেখাচ্ছেন, আপনার চর্মরোগ রয়েছে, আপনি চর্মরোগের জন্য চর্মরোগ এই চিকিৎসককে দেখাচ্ছেন, কিন্তু এই চর্মরোগ হচ্ছে কেন সেটা আপনি জানেন না। একটা কিডনি যখন নষ্ট হয়, তখন কিন্তু দেখবেন আপনার স্কিনের অ্যালার্জি বেড়ে যায়, বা স্কিনের মধ্যে আপনার র্যাশগুলো বেরোতে চালু হয়। ঠিক ওই রকমই লিভার যখন আপনার নষ্ট হয়, তখনও কিন্তু শরীরের মধ্যে আপনার অ্যালার্জি বা আপনার ইচিং সমস্যাটা বেড়ে যায়। তো দেখলেন তো, একটা সামান্য একটা ইচিং এর সমস্যা আপনার কিন্তু লিভার কিডনি খারাপ করছিল, সেখানে আপনি গুরুত্ব দিলেন না। এটাই হচ্ছে একটা ভালো চিকিৎসকের দরকার, যেখানে আপনার রোগের শেষ বা রোগ কোথা থেকে আসলো সেটা দেখা দরকার আছে, নাহলে আস্তে আস্তে করে আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। একদম। আর সেক্ষেত্রে বলবো যে যোগাযোগ করুন। একটা কথা হয়তো বারবারই রিপিট করি, এ কারণে রিপিট করি যে আপনাদের ভালো রাখার জন্য। নিজেকে যদি সম্পূর্ণ সুস্থ রাখতে চান, ক্রিটিক্যাল সমস্যা বা ক্রনিক ডিজিজের হাত থেকে যদি রেহাই পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনার ইচ্ছে অনুযায়ী আপনার পছন্দের চেম্বার, অর্থাৎ আপনার বাড়ির কাছে যেটা, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। অনেকে বলে যে না, আমি একেবারে কলকাতায় এসে দেখাবো, কোনো অসুবিধা নেই। আপনি কলকাতাতে এসেও আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি নাম্বারে ফোন করতে হবে, কথা বলতে হবে এবং যোগাযোগ করতে হবে। তবে আজকে আমরা যেহেতু সাইনাস বা সর্দি কাশির সমস্যা নিয়ে কথা বলছি, অনেক ক্ষেত্রে বাচ্চাদেরও কিন্তু দেখা যায় যে প্রচন্ড সর্দি কাশি হয়ে যাচ্ছে। বাবা মা ভীষণ চিন্তিত যে বারবার যদি সর্দি কাশি হয়, পড়াশোনা কখন করবে, স্কুলে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্যারের থেকে একটু জানতে চাইবো যে বাচ্চাদের রুটিনটা ঠিক কি হওয়া উচিত, বা কিভাবে মা বাবারা বাচ্চাকে গাইড করবে যাতে সর্দি কাশির হাত থেকে সে কিছুটা প্রোটেকশন পায়। দেখুন, আমাদের আয়ুর্বেদের মধ্যে হার্বসে যদি আমরা কথা বলি, তো আপনি তুলসী পাতা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, হ্যাঁ, আর তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য সব থেকে বেস্ট হার্বস হচ্ছে তুলসী পাতা। যাদের সাইনাসের সমস্যা আছে তারাও ব্যবহার করবে। তার সাথে সাথে যাদের এই সর্দি কাশি হওয়ার সিমটমসগুলো বারে থাকে, তাদেরকে বলবো কি আপনি তুলসী পাতা আপনি জীবনের মধ্যে আপনি অ্যাড করে দিন। দেখুন, আপনার এই সমস্যা থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। আর যাদের এই সর্দি কাশি হওয়ার সিমটমসটা আছে, এখন দেখুন যে বর্ষাকালে ওয়েদারটা রয়েছে, ঠান্ডা একটা ওয়েদার থাকে, তখন আপনি সকালবেলা যখন বাচ্চাকে স্কুল পাঠাচ্ছেন 5টার সময় 6টার সময়, তখন কিন্তু যদি আপনি ঠান্ডা জল দিয়ে যদি স্নানটা করান, তাহলে কিন্তু কি হলো, মাথাটা ভেজা রইলো। এই মাথাটা যে ভেজা রইলো, বাইরে যে বেরোনোর পরে যদি বর্ষাকালে কি হয়, আপনার ঘামটা শরীরের মধ্যে জাম হয়। কেন কি, হাওয়াটা বাতাসটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো হাওয়াটা না চললে কি হলো, ওই ঘামটা যে হোল্ড হলো, যে কারণের জন্য সর্দিটা বসে যায়, ঠিক আছে। তো সর্দি যখন বসে যাবে, তাহলে কি হবে, এইরকম সমস্যাগুলো তৈরি হয়, নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো কি, এই যখনই আপনি সকালবেলা স্নান করাচ্ছেন, তাহলে একটু হালকা গরম জলের মধ্যে আপনাকে স্নানটা করান। আর বাড়ি থেকে যখনই আসছে, ঘেমে রয়েছে, তো সঙ্গে সঙ্গে জল দেবেন না। আর ফ্রিজে জল তো একদম চলবেই না, ফ্রিজ জলটা একদম বন্ধই করে দিন। আপনি ঘেমে রয়েছে, তাকে একটু ভালো করে আগে জামা কাপড়টা খুলে ভালো করে একটু শুকিয়ে নিন, মানে গা হাত শুকিয়ে যাওয়ার পর তখন ওনাকে আপনি যদি গরম জল দিতে পারেন খুব ভালো হয়। যদি গরম জল না খায়, নর্মাল টেম্পারেচারে আপনি জলটা দিন, ঠিক আছে। আর ফ্রুটস দেওয়া ভুলবেন না, ফল অবশ্যই খান। বাচ্চাদের এখন দেখেছি নতুন একটা রয়েছে, বাড়ি ঢোকার পরই তারা কিন্তু ওই জাঙ্ক ফুড ফাস্ট ফুড উপরে একটা টানটা বেশি থাকে। তো এইগুলো না করে আপনাকে ফ্রুটসটা দিন খাবার মধ্যে, আর পেট ভরে খাবার দিতে হবে। দেখুন, স্কুলের মধ্যে বলে দেওয়া হয় কি আপনি বা এইরকম একটা চিপসে প্যাকেট বা কোনো রকম ভুজিয়া প্যাকেট এগুলো নিয়ে আসবেন না। ভালো মানে প্রিন্সিপাল যে মিলটা আছে, ওই মিলটা দিয়ে পাঠান, রুটি সবজি পাঠান। তো এইগুলো কেন বলা হয়, যাতে আপনাদের বাচ্চা যেটা রয়েছে সেটা ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং থাকে। যখন ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবে, তাহলে শরীর যদি ঠিক থাকে, তাহলে তো পড়াশোনার মধ্যে মনটা করবে, তাহলে তো বাচ্চাটা গ্রোথ করবে। তো নতুন জেনারেশনকে কি করা দরকার রয়েছে, নতুন জেনারেশনকে হচ্ছে যেই রকম আপনি তাকে রাস্তাটা ওয়েটা দেখাবেন, সেই রকমই আস্তে আস্তে করে বড় হবে, ঠিক না। তো এইগুলো খুব দরকার আছে অবশ্যই। তাই একেবারে ছোটবেলা থেকে আয়ুর্বেদের সাথে আপনার বাচ্চাকে রাখুন, সেভাবে বড় করুন, দেখবেন বড় হয়ে সমস্যাটা অনেক কম হবে। যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, কি বলছেন তারা আপনাদের জন্য, শুনবো, তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে।
আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন, আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। আবার ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ওগুলো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দিতে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক কেউ পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে হলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছি কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমি আমার। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং আপনাদের জন্য এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি। তার মধ্যে মূলত আপনারা যে সমস্যায় ভুক্তভোগী, যে সমস্যা থেকে কিছুতেই সমাধান পাচ্ছেন না, যে সমস্যায় ভীষণ কষ্ট পাচ্ছেন, আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি করতে পারছেন না, এমনকি আপনার সংসারের কাজগুলো আপনারা করে উঠতে পারছেন না, সেই সমস্যাগুলোকে নিয়ে একটু বেশি করে আপনাদের সাথে আমরা আলোচনা করি। ঠিক আজকে এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম অবশ্যই অস্থির সমস্যা। অস্থির সমস্যায় যারা বারবার আপনারা প্রশ্ন করেন যে অস্থির সমস্যায় কতটা আমাদের উপকার দিচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, কতটা ভালো রেজাল্ট পাচ্ছে এনবিপির কাছ থেকে, তো সব প্রশ্নের উত্তর আজকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, তো আমাদের সাথে তো সর্বদা আপনারা রয়েছেন এবং ফোনেও আপনারা থাকেন। তো অনুষ্ঠানের শুরুতেই ফোন আছে স্যার, একটু কথা বলে নিই, তারপরে অনুষ্ঠানে ফিরছি। কে আছেন? নমস্কার। আচ্ছা, আমি কৈকালি থেকে অভিষেক রায় বলছি।
হ্যাঁ বলুন অভিষেক বাবু, কি প্রশ্ন আছে? ডাক্তারবাবুর প্রোগ্রাম শুনছি, বেসিক্যালি সাইনাস রিলেটেড প্রবলেম যেগুলো আমারও হচ্ছে। আমার ব্যাপারটা হচ্ছে শীতকালে এই প্রবলেম গুলো এবং বর্ষাকালে পার্টিকুলার এই বর্ষা সিজনে সাইনাসের প্রবলেমটা অতিরিক্ত বাড়ে, সর্দি, মাথা যন্ত্রণা এবং নাক দিয়ে ব্রেন ড্রপ হতে থাকে। তো এটার মানে কি পঞ্চকর্মা পদ্ধতিতে কি সলিউশন করা যেতে পারে? কারণ আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেলে সাময়িকভাবে ঠিক থাকছে, কিন্তু আবার পরে ব্যাক করছে, প্রবলেমটা লাস্ট 3-4 বছর ধরে হচ্ছে। না, এটা আয়ুর্বেদ মধ্যে একদম পার্মানেন্ট সলিউশন আছে। শুধু পঞ্চকর্ম থেরাপি নয়, কিছু মেডিকেশন আছে, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা নষ্ট যে পার্টটা বললাম সেটা রয়েছে। তো এটা যদি আপনি করেন না, তাহলে আপনি সমস্যা থেকে ভালো হতে পারবেন। কারণ কি হোমিওপ্যাথিতে যে ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে আপনার রোগকে শুধু কন্ট্রোল করার জন্য, এই পার্মানেন্ট কোনো সলিউশন নেই। তো পার্মানেন্ট যদি সলিউশন পেতে চান তাহলে কিন্তু আপনাকে আয়ুর্বেদ হাত ধরতে হবে। আর এই ট্রিটমেন্টটা যদি আপনি নিতে চান তাহলে আমার মনে হয় উনি কৈখালী থেকে বললেন, তো আপনার কৈখালী থেকে খুব পাশে এটা হচ্ছে মধ্যমগ্রাম, যেখানে প্রতি সোমবার আর শুক্রবার আমাদের চেম্বার হয়। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আপনি সঠিক ট্রিটমেন্ট পেয়ে আপনি একদম পুরোপুরি ভালো হতে পারবেন। একদম। তবে আপনার পেট কেমন আছে বলুন তো? মাঝে মধ্যে কি আপনার আমাশা হচ্ছে, এবং আমাশার সমস্যা থেকে কি আপনার অস্থির কোনো সমস্যা আসছে, বা আমাশার সাথে কি অস্থির সমস্যার কোনো সম্ভাবনা রয়েছে? আসলে আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে এত আলোচনা করি যে আমাদের ধারণাটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এই সমস্যাগুলো, অর্থাৎ পেটের সাথে অস্থির সমস্যার যোগাযোগ কিভাবে হতে পারে। তো আরো একবার আপনাদের সাথে যেহেতু অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছি, তো এই দিকগুলোর দিকেও আমাদের একটু নজর রাখতে হবে। অবশ্যই আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি এর আগের দিন ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, কিন্তু টাইম ওভার হয়ে গেছে আর সব কথা বলতে পারিনি। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। গোবরডাঙ্গা থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার হাতে একটা ব্লক আছে, কিন্তু তার জন্য আমি কার্ডিওলজিস্ট দেখিয়েছি এবং ওষুধও খাচ্ছি, কিন্তু এই যে দীর্ঘশ্বাসের ট্রেনে শুরুতে আমার খুব কষ্ট হয়, এটা আমি করতে পারি, কিছু খেলে তো আমি সত্যি করতে পারি না, এরপরে আরো কষ্ট হয়। আর এমনিতেও আমার দীর্ঘশ্বাসের ট্রেনে শুরুতে খুব কষ্ট হয়, আমি কি করবো? ওর জন্য তো আপনার সঙ্গে আমার আগেও কথা হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম মধ্যমগ্রামে আসতে, আপনি কি এসেছিলেন? না, সেদিন স্টোন নিয়ে আপনি বলেছিলেন, স্টোনটার জন্য, আর সময় ছিল না বলে এটা বলতে পারিনি। না, আপনি শুধু স্টোনের জন্য কথা বললেন মানে স্টোন নিয়ে ট্রিটমেন্ট হবে সেটা নয়। আমাদের যে কোনো জটিল বা কঠিন রোগের চিকিৎসা করা হয়। আপনি যে হার্টের যে ব্লকেজের কথাটা বললেন, আপনি কার্ডিওলজিস্টকে দেখাচ্ছেন, সেখানেও আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না, ঠিক আছে। কার্ডিওলজিস্টকে দেখালে তারা আপনাকে ব্লাডকে থিন করার জন্য, মানে রক্ত পাতলা হওয়ার জন্য আপনাকে মেডিসিন দিয়েছে, যেখানে আপনি ব্লাড যখন আমরা হার্টের মধ্যে যখন পৌঁছে যায় তাহলে কি হচ্ছে, আপনার আস্তে আস্তে করে আপনি নিঃশ্বাসটা নিতে পারছেন, বা হার্টের আপনার ব্লকেজটা কিন্তু খোলা হলো না, ঠিক আছে। বা আপনাকে যে স্টেন বসানো হয়, ব্লকেজটা যদি খুলে দেওয়া হয়, তো এর যে ময়লা কোথায় গেল, বার হলো কি? বার তো হলো না। তো এই ময়লাটা তো শরীরের মধ্যে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন আপনার ব্রেনের মধ্যে চলে যাবে তাহলে কিন্তু ব্রেন স্ট্রোক হতে পারে, ঠিক আছে। তো আপনাকে আমি আগেও বলেছিলাম, স্টোনের কথা বলেছিলাম, আজকে কথাটা বলছি কি আপনি প্রপার ট্রিটমেন্টটা করান। আয়ুর্বেদিক একটা একমাত্র ট্রিটমেন্ট আছে যেখানে আপনি যে কোনো সমস্যা থেকে পুরোপুরি ভালো হতে পারেন। আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেখান থেকে ভাববেন কি আমি ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাবো, না, সেটা আপনি ড্রাগস আছে, সেগুলো নেবার পর আপনার রোগটাকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু একটা সময় আসবে যখন সেই মেডিসিন আর কাজ করবে না, ঠিক আছে। আমি আপনাকে বলবো আপনি মধ্যমগ্রামে যেটা বললাম প্রতি সোমবার শুক্রবার দেখা করতে হয়, এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, তো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করুন, যেখানে আপনি এই সমস্যা থেকেও ভালো হতে পারবেন। একদম। দেখুন কত দিনে আমার স্যারের সাথে কথা হবে, তারপর আমি যাব চেম্বারে। আপনার এই সিদ্ধান্তে স্যারের খুব একটা কিছু অসুবিধা হবে না, অসুবিধা কিন্তু আপনার হবে, সম্পূর্ণভাবে অসুবিধা হবে, কারণ আপনার সমস্যাটা কিন্তু অনেক বেশি জটিল আকারে পরিণত হবে বা জটিলতার দিকে যাবে। তাই যোগাযোগ করুন। শুধুমাত্র এমার্জেন্সি কোনো ঘটনা, এমার্জেন্সি কোনো কেস ছাড়া সব রোগের ট্রিটমেন্ট রয়েছে। সব সমস্যা নিয়ে একটা অনুষ্ঠানে বসে আলোচনা করা সম্ভব নয়, তবে আমরা বারবার বলি সব রোগের ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে রয়েছে। একবার চলে আসুন না, ফোন নাই পান আপনি লাইভ অনুষ্ঠানে, কোনো অসুবিধা নেই, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করুন, বিশ্বাসের সাথে যোগাযোগ করুন, রেজাল্ট অবশ্যই পাবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমার নাম সুমন। কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে ফোন করছি। হাওড়া থেকে ফোন করছেন, বলুন কি সমস্যা আছে?
সমস্যা বলতে না, আমি এখনকার অল্পতেই আমার খুব মাথা গরম হয়ে যাচ্ছে, মানে রেগে যাচ্ছ? সেটা সহ্য করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, বয়স কত? 23+। 23+। আচ্ছা, কোনো ব্লাড রিপোর্ট আপনার হয়েছে? না, সেরকম করাইনি। তো আপনার যে রেগে যাওয়া কারণটাও অনেক রকম হারমোনস ইমব্যালেন্সের জন্য হয়। আপনার যেটুকু বয়স আছে, আপনার পিরিয়ডটা কেমন হয়, মাসিকটা কেমন হয়? মানে পুরো প্রপার ডেটেক্টেড হয় না। বা আপনার যে চার-পাঁচ পর ডেট হয়। অনুযায়ী কি পিরিয়ড হয়, মাসিকটা হয়? হ্যাঁ বলুন। ডেট অনুযায়ী কি আপনার পিরিয়ড গুলো আসে? না না, ডেট অনুযায়ী না, ডেট অনেক আগে থেকে হয়ে যায়, পিছিয়েই যায়। শরীর কি আপনার রোগা না হেলদি? না, রোগাই। রোগাই আছে। হোয়াইট ডিসচার্জ হয়? হ্যালো, হ্যালো। হোয়াইট ডিসচার্জের সমস্যা আছে, সাদা স্রাব যেটাকে আমরা বলি সেটা হয়? না, ওটা এখন আর হয় না। আগে হতো? আগে আগে সমস্যা ছিল। আগে সমস্যা ছিল। ওকে, তো দেখুন এখানে জানা যাচ্ছে যে আপনার যে প্রবলেম গুলো, যে পিরিয়ডে একটা সমস্যা হয়ে যাওয়া, ঠিক আছে, শুনতে থাকো। তো এই যে সমস্যাগুলো কেন হচ্ছে, হারমোনসের ইমব্যালেন্সের জন্য হচ্ছে। আপনি একটা রিপোর্ট করান যেটা হচ্ছে TSH, মানে আপনার থাইরয়েড লেভেলটা কত আছে। থাইরয়েড থেকে আপনার কিন্তু দেখবেন রাগ প্রচুর হয়, ঠিক আছে, আবার হারমোনসের ইমব্যালেন্স হয়। আর একটা আপনি সোনোগ্রাফি রিপোর্টটা করান, কারণটা যে ওখানে জানা যাবে কি আপনি একটা PCOD মতন সমস্যা নিয়ে আপনি ভুগছেন, ঠিক আছে। তো PCOD হওয়া আর থাইরয়েড হওয়া থেকে আপনার কিন্তু এই রাগটা রিলেটেড আছে। এবার যখন আপনি রাগ হচ্ছে, আপনার মা বাবা একটা সাধারণ মানুষ কি ভাববে কি আপনার রাগ হচ্ছে, কোনো মেন্টাল ডাক্তারকে দেখাই, কোনো সাইকেট্রিস্টকে দেখাই, হয়তো ঘুম হচ্ছে না তাহলে রাগ হচ্ছে, তো সে সাইকেট্রিস্টকে দেখালো, ওষুধ খাচ্ছেন, শুয়ে থাকতে হচ্ছে, ঠিক আছে, শরীরটা লেদার্জি করে দিয়েছে, কিন্তু প্রপার কেন হচ্ছিল সেটা আপনি ট্রিটমেন্ট করতে পারেননি। তো এইটাই হচ্ছে আসল ডাক্তারের পরিচয়, কি আপনার রোগটাকে ধরবে। কেন আপনার রাগ হচ্ছে, 23 বছর বাচ্চা যে আপনার রাগটা আসছে, কেন রাগ হচ্ছে, কারণ কি হারমোনস ইমব্যালেন্সের জন্য হচ্ছে। তুই থাইরয়েড রিপোর্ট আর সোনোগ্রাফি রিপোর্টটা করান। হাওড়াতে আপনি থাকেন, হাওড়াতে আমার চেম্বার রয়েছে, শিবপুরে আছে, বেলুড়ে আছে, দাসনগরে আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে আপনি যোগাযোগ করুন, যাতে শুধু রাগ নয়, আপনার যে সমস্যাটা ছিল সেটাও কিন্তু সলভ হবে। ঠিক আছে, একদম ঠিক কথা। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং স্যারদের সাথে থাকতে থাকতে আমি বা আপনারা আমরা কিন্তু অনেক বিষয় সম্বন্ধে একটা সাম্যক ধারণা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তাই স্যার, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। এবং আমাদের যে ধারণাটা হয়েছে পেটের সমস্যা থাকলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, তো এটা কি একেবারে সত্যি ধারণা? দেখুন অবশ্যই আমাদের আয়ুর্বেদের মধ্যে একটি আমবাত বলা রয়েছে। তো আমবাতকে যদি আপনি সন্ধি বিচ্ছেদ যদি করেন, তাহলে মানে আম, ঠিক আছে, প্লাস বাত মানে আর্থ্রাইটিস। তো মানে আপনার শরীরের মধ্যে যে আর্থ্রাইটিস, মোর দ্যান 200 আর্থ্রাইটিস, মানে 200 প্রকারে আপনার বাত হয়, তার মধ্যে একটা বাতের নাম হচ্ছে আমবাত। তো আমবাত কোথা থেকে হলো, পেট থেকে হলো। তো যাদের দীর্ঘদিন পেটের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আমবাতটা অবশ্যই হবে। কেন কি রুমেটয়েড আর্থ্রাইটিসের মধ্যে কিছু সিমটমস গুলো যদি দেখতে পাই, যাদের পেট পরিষ্কার হয় না তাদের কিন্তু এই আর্থ্রাইটিসটা জন্ম নেয়। এবার দেখুন এই যে আর্থ্রাইটিসটা কি, রুমেটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে আপনার ক্রনিক, মানে একদিনে নয়, এটা অনেক পুরনো। ক্রনিক যখন আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন হবে, মানে আমাদের প্রত্যেক যে জয়েন্ট আছে না, বিগ জয়েন্ট, স্মল জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে অ্যাটাক করে। অ্যাটাক করার পর কি করে, সেখানে ইনফ্লামেশন হয়ে যায় আর আপনার মুভমেন্টটা বন্ধ হয়ে যায়, আপনার ডিফর্মিটি হতে চালু হয়ে যায়। মোস্ট অফলি আপনার অ্যাটাক করে কোথায়, আমাদের হাতের মধ্যে বা পায়ে, ফুটের মধ্যে অ্যাটাক করে, যেখানে দেখবেন আঙ্গুলগুলো কিন্তু বেঁকে যায়। এগুলো দেখবেন আপনি সিমটমসগুলো এরকম দেখতে পায়, মানে আমাদের যখন একটা গ্লাস আপনাকে জল দেওয়া হলো, তো আপনি গ্লাস ধরে জল খেতে পারছেন না, আপনাকে এইভাবে ধরে আপনাকে গ্লাসে জল খেতে হচ্ছে, এতটা পেনফুল হয়। তো এই যে সমস্যা থেকে আমি বেশি করে যে পেশেন্টগুলো পাই, তারা নাকি পেন কিলার খেতে চালু করে দেয়, বা ডাক্তারবাবু আপনাকে বলে দেওয়া হয় কি রোগের কোনো চিকিৎসা নেই, মৃত্যু অবধি আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। কিছু ড্রাগস আছে, সেই ড্রাগসের নাম বলে দেয় কি এইরকম পেন কিলার আপনাকে খেয়ে যেতে হবে, তাতে আপনার কিডনি খারাপ হোক বা যাই হোক, কিন্তু যতদিন আপনাকে বাঁচতে হবে আপনাকে এরকম ব্যথামুড়ি খেতে হবে। কিন্তু আয়ুর্বেদ মধ্যে সত্যি যদি কথা বলা হয়, তো রুমেটয়েড আর্থ্রাইটিসে না কিন্তু পুরোপুরি চিকিৎসা আছে। সেই চিকিৎসা যদি নেওয়া হয় পেশেন্ট, দরকারই পড়বে না আমার কিন্তু কোনো রকম পেন কিলারকে। কারণটা হচ্ছে কি আপনার যে শরীরের মধ্যে যে আম জমছে, তাকে যদি বার করে দেওয়া হয় তাহলে কি আর্থ্রাইটিসটা কিন্তু ফিনিশ হয়ে যায়। তো আমবাদকে আমি বলবো কি আপনি যদি বিরেচন বা বস্তি, মানে পঞ্চগড় থেরাপির মধ্যে একটা পার্টের কথা আপনাকে বলছি, উদ্বর্তন হলো, বিরেচন হলো, বস্তি হলো, এইরকম যদি শরীরের মধ্যে যদি ওনাকে দেওয়া হয়,
তাহলে কিন্তু দেখবেন রুমেটয়েড আর্থ্রাইটিস আপনার শরীর থেকে কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, এইবার একটা প্রশ্ন এখানে রয়ে যায় যে আপনার যে ইনফ্লামেন্ট মানে আপনার ডিফর্মিটি যেটা হয়ে গেল, মানে আপনার হাত পা যে বেঁকে গেল, সেটা তো যেমন সোজা হবে না। কিন্তু যেটা যদি আপনি স্টার্টিং স্টেজের মধ্যে আসতেন, মানে আপনার যখন হাত পা বেঁকে যাচ্ছিল তখনই যদি আসতেন তাহলে কিছু করা যেত। এবার অনেক পেশেন্ট আছে যারা হাত পা পুরো বেঁকেই গেছে, ঠিক আছে, সেটা তো আর কিছু করা যাবে না। হ্যাঁ, কিন্তু এখান থেকে আপনার ট্রিটমেন্ট আছে যেখানে আপনি এই যে পেন কিলার যে খেতে হচ্ছে, এই পেন কিলার থেকে আপনি বাঁচতে পারবেন, আর রুমেটয়েড আর্থ্রাইটিসকে আপনি ভালো করতে পারবেন শরীর থেকে। অনেক রকম ব্লাড রিপোর্ট আছে, যেরকম হলো আপনার আরএ ফ্যাক্টর, সিআরপি, অ্যান্টি-সিসিপি, হ্যাঁ, তো এএসও টাইটার, সিআরপি লেভেল কতটা রয়েছে, তো এই যে আপনাকে ব্লাড রিপোর্ট বললাম, এই প্যারামিটারগুলো যখনই বাড়তি থাকবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কি আপনি রুমেটয়েড আর্থ্রাইটিসের মতো সমস্যা নিয়ে আপনি ভুগছেন। একদম। তাহলে এই বিষয় নিয়ে আবার একটু আলোচনা করতেই হবে, কারণ সমস্যাটা কিন্তু খুব সহজ নয়, যথেষ্ট জটিল। তবে কি আছেন ফোনে, একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে তাপস দাস বলছি। বর্ধমান থেকে তাপস বাবু বলছেন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে, আমার ঠান্ডা লাগলে, মানে এই বৃষ্টিতে ভিজে গেলে বা ইয়ে হলে মানে হাঁচি প্রচুর হয়, আর মানে এই মুখের ভিতরে যেমন জল জমে গিয়ে ফুসকুড়ির মতো হয়ে যায় কেন। আচ্ছা, দিলে আবার কিছুদিন পরে ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনি কোনো অ্যালার্জি রিপোর্ট করেছিলেন? না না, কোনো রিপোর্ট করা হয়নি। একটা ব্লাড রিপোর্ট করান ইমিডিয়েট। হ্যাঁ, আইজিই বলে একটা রিপোর্ট হয়, অ্যালার্জি রিপোর্ট হয়, সেই রিপোর্টটা করান। ওই রিপোর্টটা আপনার বাড়া রয়েছে, এই জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর এটা আপনার দেখুন নিজে থেকে হিল হচ্ছে না, কিন্তু আবার হয়ে যাচ্ছে। এই বারে বার হওয়াটা কিন্তু কি হচ্ছে, আপনার ইমিউনিটিটা লস করে দিচ্ছে। আর আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, সেখানেও কিন্তু দেখা যায় কি ইমিউন সিস্টেম যখন আপনার লো হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। তো শুধু আপনার ইমিউনিটি লেভেলটা লো হয়ে যাওয়ার পর সর্দি কাশি হবে না, অনেক রকম শরীরের মধ্যে রোগ হয়। আপনি সিওপিডির মতো সমস্যা নিয়ে ভুগতে থাকবেন, শ্বাসকষ্টতে চালু হয়ে যায়, ঠিক আছে, সোরিয়াসিস মতো রোগ নিয়ে আপনার সমস্যা নিয়ে ভুগতে পারে। মানে যখনই আপনার বডি কোনো জিনিসকে আইডেন্টিফাই যখন করতে পারবে না, তখনই কিন্তু দেখবে শরীরের মধ্যে রোগ তৈরি হতে চালু হয়ে যাবে। একদম ঠিক কথা। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি মানে এটা কিন্তু নয় যে শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টই এনবিপিতে হয়। আপনারা জানেন, যারা আমাদের দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন, যে কোনো ধরনের অস্থির সমস্যা, সেটা অল্প হোক, সেটা অনেক দিনের হোক, সবকিছুর ট্রিটমেন্ট কিন্তু আপনি পাবেন এনবিপিতে। শুধুমাত্র ফোন করে যোগাযোগ করুন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, বলুন কি নাম, কি সমস্যা? আমার নাম হচ্ছে মানসী। সমস্যা কি মানসী আপনার? হ্যাঁ, আমার সমস্যাটা হলো একবার আমাকে অ্যাসিড হয়ে যাচ্ছে, গলাটা জ্বালা করছে। আচ্ছা, অ্যাসিড হচ্ছে, গলা জ্বালা করছে। বয়স কত আপনার? আমার 27 বছর বয়স। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। সন্তান কটি? একটি। আর আপনি ব্যায়াম করেন? না, ব্যায়াম তো করি না। ব্যায়াম করেন না। আর খাওয়া দাওয়ার মধ্যে কি আপনি খুব বেশি রিচ খাওয়া হয়? রিচ খাওয়ার হয় না, কিন্তু ঘরোয়া খাবার হয়, একদিনও তো রিচ হয়। না, আমি তো দেখেছি মেদিনীপুর যারা থাকে না, পশ্চিম মেদিনীপুরে, তারা কিন্তু প্রচন্ড রিচ খায়, ঠিক আছে। কেন কি খড়গপুরে যখন আমি চেম্বারে যাই তখন দেখি ওই পাইলসের সমস্যা খুব বেশি পাই সেখানে, কারণ তারা না খুব বেশি রিচ করে খাওয়ার মধ্যে। তো আপনি খাবারটাকে একটু রিচ করবেন না, আপনি হালকা খান। আপনি কোন রকম সোনোগ্রাফি রিপোর্ট করেছেন? না, করেননি। আপনার ফ্যাটি লিভার আছে, লিভারে চর্বি জমছে, ঠিক আছে, আপনার খাওয়াটা ঠিক মতো ডাইজেশন হচ্ছে না, যে কারণের জন্য আপনার অ্যাসিড অম্বলটা হচ্ছে। তাহলে দেখুন আজকে 27 বছর বয়স, এই বয়সের মধ্যে আপনার হজম হচ্ছে না। এই বয়সে তো মানুষ বলা হয় কি পাথরও খাবেন তো আপনি হজম হয়ে যাবেন। আপনার 2-3টে মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে আপনার কম বয়সের মধ্যে যে বিয়েটা হলো, বিয়ে হওয়ার পর আপনার একটা সন্তান রয়েছে। এবার আমি কেন জিজ্ঞেস করলাম কি আপনার বিয়ে হলো কি না, সন্তান কেন হলো, কারণ এখানে রিলেটেড রয়েছে। কি রিলেটেড রয়েছে কি যখন আপনার কম বয়সের মধ্যে আপনার শরীরে যে অঙ্গ, মানে একটা যে সন্তান মানেটা কি শরীর থেকে একটা পার্ট, তো এইটুকু বয়সের মধ্যে শরীরে যখন একটা পার্ট যখন আপনার বেরিয়ে গেছে, তো শরীরের মধ্যে অনেক রকম দুর্বল হয়ে যায়। যেরকম দেখুন আপনার যখন আগে যখন ঠাম্মা ছিল বা দিদা ছিল, তারা কিন্তু কি বলতো কি সন্তান হওয়ার পর খাওয়ার মধ্যে ওনাকে প্রোটিন যতটা দেওয়া যায় তত দিন। আজকে কটা মানুষ প্রোটিন খাচ্ছে, ঠিক আছে, খাবার মধ্যে ডাল ভাত সবজি পাওয়া যায় না, তারা কোথার দিকে শঁঠের লড্ডু পাওয়া যাবে, ঠিক আছে, দুধ পাওয়া যাবে। তো এইগুলো যে আমরা খাই না, তাতে কি হয়
আমাদের শরীরের মধ্যে অনেক রকম জায়গাতে ভিটামিন সি অভাব হয়ে যায়, আর ভিটামিন সি অভাবের জন্য আমি দেখেছি সন্তান হওয়ার পর কিন্তু শরীর যে উইক হয়ে যায়, তার ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়। অনেক সমস্যা বলতে গেলে আপনার ব্যথা যন্ত্রণা হতে পারে, আপনার সমস্যা হতে পারে কোমরে যন্ত্রণা হতে পারে, আপনার সমস্যা হতে পারে আপনার পিসিওডি হতে পারে। ঠিক আছে, মানে আপনি বলতে পারেন শরীরের মধ্যে যে কোনো জায়গায় যখন আপনার যে জায়গাটা উইক হবে, ঠিক আছে, সেখানে কিন্তু অ্যাটাক করতে চালু হয়ে যাবে। ঠিক আছে, কারণটা হচ্ছে কি আপনি যে ডেলিভারির সময় যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় তাদের কিন্তু একটা পেটের সমস্যা তৈরি হয়। এইবার তাকে আপনাকে ফাইট করতে হবে। কিরকম ফাইট করবেন? ফাইট করতে গেলে দুটো রাস্তা আছে। একটা সেটা হচ্ছে আপনার যোগা প্রাণায়াম আপনাকে রাখতে হবে। কেন কি যোগা প্রাণায়াম করার পর কি হচ্ছে আপনার শরীরের মধ্যে যখন আপনি বেশি আমি বলছি না, 5 মিনিট শুধু আপনি ব্যায়াম করুন। 5 মিনিট ব্যায়াম করলেই কিন্তু আপনার দেখবেন আপনার দরকার নেই আপনাকে বডি শো করতে হচ্ছে না। ঠিক আছে, কোনো মারপিট আপনাকে করতে হচ্ছে না, আপনাকে নিজের ফিটনেসের জন্য আপনি 5 মিনিট শুধু আপনি ব্যায়ামটা করুন, তাহলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেকটা স্ট্রং হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, আপনাকে কিন্তু ফুড দিতে হবে। আজকে যদি যারা আমিষ খায় তাদের তো অনেক রকম প্রোটিন পাওয়া যায়, কিন্তু যারা নিরামিষ আছে তাদের প্রোটিনের জন্য আপনাকে ছেনা হলো, দুধ হলো, ডাল হলো, ঠিক আছে, যখনই আপনি খাচ্ছেন 1 বাটির মতন আপনি ডালটা খেয়ে নিন। ঠিক আছে, প্রোটিন লাগবে, ফল আপনি খেতে হবে। তো এই যদি খাবারগুলো আপনার শরীর যদি না পায়, শুধু আপনি ভাববেন কি আমি ওই মাছের ঝোল আর রুটি খাবো, ভাত খাবো, ঠিক আছে, আর 7 দিনের মধ্যে 1 লিটার জল খাবো, তাহলে আপনার কি হবে? শরীর বেশি দিন থাকবে না। দেখবেন কম বয়সের মধ্যেই কিন্তু আপনি বুড়ি হয়ে যাবেন। ঠিক আছে, এইসব আপনার দরকার আছে, এগুলোকে গাইড করুন। খড়গপুরে আমাদের চেম্বার আছে, আর যেহেতু আপনি বলছিলেন খড়গপুরে, তো খড়গপুরে চেম্বারে এসে যোগাযোগ করুন, যেখানে আপনার কিছু মেডিকেশন দেওয়া হবে, এই সমস্যা থেকে ভালো হতে পারেন। নালে অনেক রকম মেডিসিন ব্যান্ড হয়ে গেছে। এই যে গ্যাসের বড়ি আপনার যে ডাক্তারকে না জিজ্ঞেস করে দোকানে থেকে গিয়ে যে গ্যাসের বড়িটা খান, সেটা কিন্তু অনেকটা হার্মফুল হয়। সেই মেডিসিনগুলো ব্যান্ড হয়ে গেছে, সেই মেডিসিনগুলো নেওয়ার পর দেখা গেছে যে আপনার শরীরের মধ্যে ক্যান্সার অবধি সমস্যা তৈরি হয়। ঠিক না? তো এইসব জিনিসটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য একটু আরেকবার বলে রাখবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। এখন অনেকেই কিন্তু জেনে গিয়েছেন, নিজেরাই বলেন আরে আমার এলাকায় তো এখানে চেম্বার রয়েছে, আমার জেলায় চেম্বার রয়েছে। তো যারা একেবারে নতুন নতুন আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য আরেকবার একটু বলে দেওয়া যে বনগাঁয় আমাদের চেম্বার হয়, ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকেন, এবং রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর দেখে আপনারা কিন্তু পাচ্ছেন। মালদায় অনেকদিন পর কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, একটু ফোন করে যোগাযোগ করবেন। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। আলিপুরদুয়ারে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে কিন্তু পাচ্ছেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বোলপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন হেরিয়া এবং হলদিয়া। অনেকদিন পর পূর্ব মেদিনীপুরের হেরিয়া এবং হলদিয়া কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা, তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। মেছেদা এবং খড়গপুর চেম্বারে কিন্তু ডক্টর এন ভট্টাচার্য যাচ্ছেন, এবং তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হবে। পাশাপাশি বলবো যে শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পাচ্ছেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়া এবং আরামবাগ এই দুটি চেম্বারেই কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। পাচ্ছেন আসানসোল চেম্বারে ডক্টর বি শর্মাকে, এবং যারা ত্রিপুরা থেকে আমাদের অনুষ্ঠান দেখছে, আগরতলার বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলচর গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে, আসামের আরো দুটি গুরুত্বপূর্ণ চেম্বার শিলচর এবং গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন শিলচরের ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি ডিব্রুগড়েও কিন্তু আমাদের আসামের চেম্বার রয়েছে, এবং সেখানেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এই হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এই হালদারকে, এবং জানেন যে দিল্লিতে আমাদের চেম্বার হয়, পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে। চেম্বার রয়েছে মধ্যমগ্রামে, ল্যান্সটাউনে চেম্বার রয়েছে, হাতিবাগান এবং খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া মাসে একটি রবিবার করে কিন্তু ল্যান্সটাউন চেম্বারে ডক্টর বি শর্মা আপনাদের জন্য সময় দিচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, আমরা রিমোটেড আর্থ্রাইটিস নিয়ে স্যার কথা বলছিলাম, আর একটু শুনবো। তো এই যে রুমেটেড আর্থ্রাইটিসের যে কথাটা বললাম, যেখানে মানুষরা দীর্ঘদিন ধরে যে পেন কিলার খায়, এগুলো খাওয়া দরকার নেই। কেন কি আপনি যখন জানতে পারছেন কি রুমেটেড আর্থ্রাইটিসে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, যেখানে আপনি ট্রিটমেন্ট নেবার পর এই সমস্যার দিকে আপনি বেরোতে পারেন বা ভালো হতে পারেন,
তাহলে আমি আপনাকে বলবো কি এইরকম পেন কিলার না খেয়ে তার চিকিৎসা করান। আর যে ব্লাড রিপোর্ট বললাম সেই ব্লাড রিপোর্ট করান, তার সাথে সাথে আপনাকে যে কারণের জন্য হয় বা যে সিমটমস গুলো বললাম সেখান থেকে যদি কোনো ম্যাচ করে থাকে। এবার দেখুন জয়েন্ট পেন, অনেক রকম জয়েন্ট পেন হয়, ঠিক আছে। এবার অনেক রকম জয়েন্ট পেনের মধ্যে আপনি তাকে গুরুত্ব দেবেন না বা আপনি তাকে তো চিকিৎসা করবেন না। যখন ডিফর্মিটি হয়ে গেল তখন আপনি কোনো অর্থোপেডিকে জায়গায় যাবেন, তখন আপনাকে বলে দেওয়া হবে তার কোনো চিকিৎসা নেই। তো যখনই আপনার আর্লি স্টেজ মানে আপনাকে যখন ফ্রেশ যখন আপনার যখন প্রথম স্টার্ট হলো তখনই যদি আপনি আয়ুর্বেদ কাজে যদি ট্রিটমেন্টটা করেন তো রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে আপনি সমস্যা থেকে ভালো হতে পারেন। একদম রিমোটয়েড আর্থ্রাইটিস থেকে ভালো হওয়ার উপায় রয়েছে। এতটা কনফিডেন্সের সাথে কিভাবে এনবিপি চিকিৎসকেরা বলছেন, কারণ তাদের ধারণা রয়েছে, তাদের প্রমাণ রয়েছে, তাদের অভিজ্ঞতা রয়েছে এবং প্রচুর মানুষের মুখে তারা হাসি ফুটিয়েছে। তাই এখনো যদি রিমোটয়েড আর্থ্রাইটিস নিয়ে আপনি বাড়িতে বসে থাকেন বা আপনার বাড়ির মানুষটি যদি অপেক্ষা করেন যে আর বোধহয় আমার ভালো হওয়ার উপায় নিয়ে এভাবেই আমার দিন গুনতে হবে, তাহলে এটা খুব ভুল ধারণা। আর স্ক্রিনে যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অনির্বাণ বলছি। কোথা থেকে? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা আমার বৃষ্টিতে জলে 1 ফোঁটা বা 2 ফোঁটা মতো বৃষ্টি পড়লে কিন্তু আমার প্রচন্ড ভাবে হাঁচি বা কাশি শুরু হয়। এ থেকে আমি কিভাবে মুক্তি পাবো একটু আমি জানি। আপনি কি তুলসী পাতা খান? না, তুলসী পাতা খাই না। আপনি আজ থেকে চালু করে দিন। হ্যাঁ, কারণটা হচ্ছে কি আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। কারণটা হচ্ছে কি আপনার ইমিউনিটি লেভেলটা অনেকটা স্ট্রং নেই, অনেকটা লো আছে, যে কারণের জন্য সামান্য যদি বৃষ্টি আপনার যদি মাথায় পড়ে তাহলে কিন্তু হাঁচি হতে চালু হয়ে যাচ্ছে, সর্দি কাশি হতে চালু হয়ে যাচ্ছে। দেখুন এই যে এই ওয়েদারটা, এই ওয়েদারের মধ্যে কেন এগুলো হয়, কারণটা হচ্ছে যেটা বললাম না, ঘাম আমাদের শরীরের মধ্যে হোল্ড করে, জাম হয়ে যায়। আপনি দেখবেন যে জামা কাপড় যখন স্নান করে বেরোলেন, শরীর থেকে যে ঘামটা বেরোলো, আপনি সঙ্গে সঙ্গে আপনাকে অফিসে লেট হচ্ছে, এবার আপনি কি করছেন, সঙ্গে সঙ্গে ভিজা জামাটা পরে কিন্তু আপনি কাজে বেরিয়ে যাচ্ছেন। তো জামাটা কিন্তু ভিজাই যে রইলো, তাতে কি হলো, আপনার বুকের মধ্যে হলো বা আপনার পিছনে রইলো, সেটা আপনার কিন্তু ভিজে থাকলো। তো বডি যখন ভিজে থাকছে ঘামের মধ্যে, তাহলে ঠান্ডাটা লেগে যাচ্ছে, বাইরে যে হাওয়াটা লাগছে, আপনি সঙ্গে সঙ্গে এসিতে ঢুকে গেলেন, ঠিক আছে। তো এই সময় আপনার দরকার আছে কি, আপনি হয়তো জামাটা যখন স্নান করে বেরোলেন তো সঙ্গে সঙ্গে আপনি জামাটা পরবেন না, কিছুক্ষণ পর আপনি আগে ঘামটাকে ভালো করে শুকিয়ে নিন, তারপরে আপনি জামাটা পরুন, সেই জামাটা পরে বেরিয়ে যান, ঠিক আছে। বা আদারওয়াইজ আপনি অফিসে গিয়ে আপনি কি করবেন, সেখানে জামাটা চেঞ্জ করে নিন। তো এইটা আপনি করুন, আর তুলসী পাতা আপনি খেতে চালু করুন, তাতে কিন্তু আপনি দেখবেন এই সমস্যা থেকে বেরোতে পারবেন। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সাহেব বলছি। কোথা থেকে বলছেন? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। কি সমস্যা আছে বলুন? সমস্যা বলতে বাইরে বেরোলে ধরুন নাকে প্রবলেম হ্যাচি হয়, আর ঠান্ডা ঠান্ডা একটু ভাব লাগে, মানে ঠান্ডা। অ্যালার্জি রিপোর্ট করেছেন আপনি? হ্যাঁ বলুন। বলছি কোনো অ্যালার্জি রিপোর্ট হয়েছে? একটু আছে। না আছে না, অ্যালার্জি রিপোর্ট করেছেন কি? হ্যাঁ করেছিলেন। মানে ওটা হচ্ছে না। না কি হচ্ছে না, অ্যালার্জি রিপোর্টের মধ্যে হচ্ছে না মানে আপনি ব্লাড রিপোর্ট করেছেন তো, রক্ত রিপোর্ট? হ্যাঁ। তো সেখানে অ্যালার্জি কতটা বেরিয়েছে? ওটা 1-2-3 এরকম হয়েছে পার্সেন্ট। যাই হোক, আপনি একটা কাজ করুন না, শুনুন আপনি কিছু কনফিউশন হচ্ছে, যেটা হচ্ছে আপনার যদি ব্লাড রিপোর্ট হয়ে থাকে তো প্রত্যেক ব্লাড রিপোর্টই কিন্তু অ্যালার্জি রিপোর্ট হয় না। অ্যালার্জি রিপোর্ট যেটা হয় আইজি রিপোর্টটাকে বলা হয়। আপনি একটা কাজ করুন, উত্তর 24 পরগনা থাকেন তো উত্তর 24 পরগনাতে আমাদের চেম্বার আছে মধ্যমগ্রামে। সেই চেম্বারে প্রতি সোমবার শুক্রবার যেদিন আপনার সুবিধা হবে সেই দিন এসে আপনি ওখানে যোগাযোগ করুন ব্লাড রিপোর্টটা নিয়ে, আর এর উপর চিকিৎসাটা করান। এইরকম যে আপনার ডাস্ট অ্যালার্জি আছে বা এইরকম যে আপনার সর্দি কাশি লেগে যাওয়াটা, এটা শুধু সর্দি কাশি আর ডাস্ট অ্যালার্জি নয়, আপনার শরীরের মধ্যে অনেক বড় বড় রোগ হতে পারে। আর দেখুন, যখনই কোনো রোগ ভালো হয় না তখনই তাকে নাম দিয়ে দেওয়া হয় অটো ইমিউনো ডিজিজ। এই যে অটো ইমিউনো ডিজিজের মধ্যে রুমেটয়েড আর্থ্রাইটিস পড়লো, এই অটো ইমিউনো ডিজিজের মধ্যেই আপনার কিন্তু ক্যান্সার মতো সমস্যাগুলো তৈরি হয়। তো আপনার যখন সমস্যাটা রয়েছে সেই সময় দরকার আছে আপনাকে গাইডেন্স নেওয়া, তখনই আপনাকে ট্রিটমেন্ট করে তাকে ভালো হয়ে যাওয়া।
একদম গাইডেন্সের তো দরকার রয়েছে। যে কোনো ভালো মানুষের গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে অনেক জটিল সমস্যা থেকে কিন্তু রেহাই পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবারও এই গাইডলাইন নিয়ে আমরা কিন্তু ফিরে আসবো পরবর্তী এপিসোডে, পরবর্তী অনুষ্ঠানে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলি